বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটি ক্লাস উপস্থাপন করব। তো আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। তো আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম কিভাবে লেনদেন চিহ্নিত করতে হয়, আর লেনদেনের বৈশিষ্ট্যের আলোকে আমরা লেনদেনগুলো চিহ্নিত করেছিলাম। মানে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ঘটনা ঘটে, এর মধ্যে থেকে লেনদেনগুলো কিভাবে চিহ্নিত করব সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমি গত ক্লাসে লেনদেন নিয়ে আলোচনা করেছি, আজ আমি আলোচনা করব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। মানে একটা লেনদেন হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে সেটা আজকে আমরা দেখব। তো আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের আজকে এগুলো একটু দেখিয়ে দিব। তো আমরা 1 নম্বর উদাহরণ বলতে পারি যে জনাব করিম একটি রেস্টুরেন্ট চালু করেন। 2020 সালের 1 জানুয়ারি তার ব্যবসায়ের জন্য 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মানে করিম নামে একজন ব্যবসায়ী, তিনি একটা রেস্টুরেন্ট চালু করেন এবং তার ব্যবসায়ে মানে 2020 সালের 1 জানুয়ারি তারিখে সে 1.5 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মানে মূলধন বিনিয়োগ করেন সে একদম শুরুতে। তো আমরা এখানে হিসাব সমীকরণটা তো তোমাদের সাথে আমি প্রথম দিকে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে, যে হিসাব সমীকরণটা কি। তো হিসাব সমীকরণ আমাদের ছিল কি, প্রথমে আমরা তারিখ দিব। তো ছাত্রীরা তোমরা দেখো কিভাবে শিক্ষার্থীরা আমি তৈরি করছি। প্রথমে তারিখ দিব, এরপর আমরা সম্পদ, এরপর লিখবো হচ্ছে আচ্ছা, তাহলে আমরা সম্পদ সমান সমান কি পাচ্ছি, দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আমাদের হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ ইকুয়াল টু সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণটা। তো এই হিসাব সমীকরণের উপর লেনদেনটার কি প্রভাব পড়লো, তো আমরা জানুয়ারির 1 তারিখে দেই 2020 জানুয়ারি 1। তো সে 1 জানুয়ারি তারিখে সে একটা রেস্টুরেন্ট খুললো এবং 1.5 লক্ষ টাকা সে বিনিয়োগ করেন। তো 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমাদের কি এখানে কি প্রভাব পড়ে দেখো। মানে আমাদের নগদ টাকা ব্যবসায় আসলো এবং আরেকটা কি হচ্ছে, নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ। তাহলে এখানে আমরা সম্পদের দিকে আমরা লিখবো নগদ। তো নগদ টাকা আমাদের সম্পদ, নগদ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে 1,50,000 টাকা এখানে দেখাবো নগদ টাকা। আর আমাদের কি হচ্ছে, আমাদের মালিকানা সত্ত্ব আমাদের বেড়ে যাচ্ছে মূলধন বিনিয়োগের কারণে। আর এখানে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে মন্তব্য। মানে আমরা কি মানে লেনদেনটার ফলে কি হচ্ছে সেটা মন্তব্য করবো এখানে। তো আমরা আগে এখানে মালিকানা সত্ত্বটা লিখে নিই। মালিকানা সত্ত্ব এখানে আমাদের হচ্ছে মূলধন। তো মূলধন আমাদের বাড়লো হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 1 জানুয়ারি তারিখে যে লেনদেনটি হলো
এর ফলে আমাদের হিসাব সমীকরণে একদিকে সম্পদ বেড়ে গেল, নগদ টাকা মানে আসলো ব্যবসায়, আর আরেকদিকে হচ্ছে আমাদের মূলধন বেড়ে গেল। তো এটা আমরা লিখবো কি, এটা লিখবো হচ্ছে আমাদের মূলধন আনয়ন। মূলধন আনয়ন করলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো জানুয়ারির 5 তারিখে বললো যে রেস্টুরেন্টের জন্য মোট 8,000 টাকা দিয়ে কিছু চেয়ার টেবিল ক্রয় করা হলো। মানে সে যে রেস্টুরেন্টে চালু করবে সেটার জন্য কিছু চেয়ার টেবিল কিনলো 8,000 টাকা দিয়ে। তো 8,000 টাকা দিয়ে যে চেয়ার টেবিল কিনলো, কিছু কিনতে গেলে দেখা যায় যে আমাদের নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে, যেহেতু নগদে লেনদেন হয়েছে। তাহলে আমাদের জানুয়ারির 5 তারিখে আমরা কি লিখতে পারি, যে নগদ টাকা 8,000 টাকা আমাদের চলে গেল ব্যবসা থেকে। আর সাথে সাথে আমাদের কি হলো, মানে আসবাবপত্র কেনার ফলে আমাদের মানে চেয়ার টেবিল তো আমাদের আসবাবপত্র, তাহলে আসবাবপত্র আমাদের ব্যবসায় বাড়লো, মানে আসবাবপত্র নামে একটা সম্পত্তি ব্যবসায় আসলো। তাহলে এখানে আমরা লিখতে পারি আসবাবপত্র। তাহলে আসবাবপত্র আমাদের কত হলো, 8,000 টাকার আসবাবপত্র একদিকে আমাদের বৃদ্ধি পেল, আর আরেকদিকে আমাদের নগদ টাকা 8,000 কমে গেল। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো জিনিসটা, যে প্রথম যে আমাদের লেনদেনটা হলো এটা কিন্তু হিসাব সমীকরণের দুই পাশেই প্রভাব বিস্তার করেছে, দুই পাশেই প্রভাব ফেলেছে। আমাদের সমান সমান চিহ্ন যেটা ইকুয়াল টু, মানে কি মোট সম্পদ সমান সমান মোট দায় ও স্বত্বাধিকার, তাহলে এই দুইটা মিলে আমাদের সম্পদের সমান হবে। তো এখানে আমাদের দেখো প্রথম লেনদেনটার ফলে আমাদের মানে সম্পদ কিন্তু বাড়লো, আবার এদিকে স্বত্বাধিকার বাড়লো, মানে দুই পাশেই আমাদের পরিবর্তন ঘটলো। কিন্তু এই দ্বিতীয় লেনদেনটার ফলে আমাদের কি হলো, আমাদের কিন্তু এই সাইডে কোনো সমান সমানের এই পাশে কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধু আমাদের মানে সম্পদের দিকে আমাদের পরিবর্তন হলো। তো যখন আমাদের দুই দিকেই পরিবর্তন হবে, তোমরা এই অঙ্কগুলো করার সময় একটু খেয়াল করবে, যখন দুই দিকেই পরিবর্তন হবে তখন এই পাশে যদি যোগ হয় এই পাশেও কিন্তু যোগই হবে, আর যদি এই পাশে বিয়োগ হতো তাহলে এই পাশেও বিয়োগ হতো। আর যদি একদিকে পরিবর্তন হয়, হয় সম্পদের দিকে বা দায় স্বত্বাধিকারের দিকে, যে কোনো একদিকে পরিবর্তন হলো, তাহলে আমাদের কি হবে, যখন সম্পদের দিকে পরিবর্তন হবে তখন একটা সম্পদ আসবে আর একটা সম্পদ চলে যাবে, মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আবার যদি শুধু এই পাশে হতো তাহলে আমাদের একটা প্লাস হতো একটা মাইনাস হতো। তাহলে এই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে প্রত্যেকটা লেনদেন যে শুধু হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব ফেলবে তা কিন্তু নয়, যে কোনো এক পাশেও প্রভাব ফেলতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নাম্বার উদাহরণে। যেমন জানুয়ারির 10 তারিখে বললো যে রেস্টুরেন্ট 35,000 টাকার সেবা প্রদান করে, যার মধ্যে নগদ প্রাপ্তি 25,000 টাকা। মানে সে, আমি একটু লেনদেনটা লিখে দিই, এটা একটু, যে রেস্টুরেন্ট আচ্ছা, তাহলে লেনদেনটা দেখো, এটা জানুয়ারির 10 তারিখে। তো জানুয়ারির 10 তারিখে হচ্ছে কি, যে রেস্টুরেন্ট 35,000 টাকার সেবা প্রদান করলো এবং যার মধ্যে নগদ প্রাপ্তি 25,000 টাকা। তো নগদ প্রাপ্তি 25,000 টাকা, তাহলে বাকি টাকাটা আমাদের কি করব, বাকি টাকাটা হচ্ছে আমাদের মানে একজন গ্রাহককে সেবা প্রদান করলো রেস্টুরেন্ট, কিন্তু সে টাকাটা দিতে পারেনি, সে পরবর্তীতে এটা পরিশোধ করবে। তো পরবর্তীতে যে পরিশোধ করবে তাকে আমরা কি করব, দেনাদার হিসেবে দেখাবো, বা এখন আমরা আধুনিক পদ্ধতিতে বা আমেরিকান পদ্ধতিতে আমরা দেনাদারকে বলি প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবে আমরা বাকি 10,000 টাকা দেখাবো, মানে 35,000 টাকা সেবা প্রদান করলো কিন্তু নগদ টাকা পেল 25,000 টাকা, তাহলে বাকি 10,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে প্রাপ্য হিসাব লিখব। তো প্রাপ্য হিসাব আমাদের 10,000, আর আমাদের নগদ টাকা পেয়েছে হচ্ছে 25,000, মানে দেনাদার সৃষ্টি হয়েছে 10,000 আর নগদ টাকা আসলো 25,000, কিন্তু আমাদের সেবা দিল হচ্ছে 35,000 টাকার। তো সেবা প্রদান করলে আমাদের কি হবে, মানে আমাদের কিছু কিছু লেনদেন আছে যেগুলো আমাদের মানে মালিকানা সত্ত্ব বা মূলধনকে পরিবর্তন করে ফেলবে।
তো আমাদের যদি ব্যবসায় আয় হয় তাহলে আমাদের মূলধন বেড়ে যাবে, ব্যবসায় ব্যয় হলে মূলধন কমে যাবে। আর আরেকটা জিনিস আছে, যদি মালিক কোনো টাকা নগদ টাকা উত্তোলন করে ফেলে তাহলে কিন্তু আমাদের মূলধন কমে যাবে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আয় ব্যয় এবং উত্তোলন এগুলো দ্বারা কিন্তু আমাদের মূলধনটা পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু আমি আয় ব্যয় এগুলো কিন্তু আমাদের হিসাব সমীকরণ দেখাই না, এগুলো আমরা দেখাবো মানে সত্ত্বাধিকার পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এখানে যেহেতু 35,000 টাকা আয় হলো, এর ফলে কি হচ্ছে, সত্ত্বাধিকার বৃদ্ধি পেল। তো আমরা এই ধরনের অঙ্ক যখন করব, মানে প্রত্যেকটা কলাম শেষ হবে সাথে সাথে আমরা কি করব, ব্যালেন্স টেনে দিব, মানে উদ্বৃত্ত বের করে ফেলবো। যেমন 1,50,000 টাকা থেকে 8,000 টাকা চলে গেলে আমাদের কত থাকে, 1,42,000 টাকা থাকে। এভাবে তোমরা ব্যালেন্স গুলো টেনে ফেলবা। তো এখানে আমাদের ঠিক তাই, তাহলে 1,15,000 টাকা থাকবে। এটা তো যোগ হবে, তাহলে 1,15,000 না, আমাদের 50, 60, 70, 80, 85,000 টাকা, তাহলে 1,85,000 টাকা। এই ক্যালকুলেশন গুলো তোমরা বাসায় নিজেরা করবে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম যে প্রত্যেকটা তারিখ শেষ হবে সাথে সাথে উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মানে নগদ টাকা পেলাম 25,000, আর আমাদের বাকি টাকা পাবো পরে পাবো, সেজন্য আমরা এটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসেবে দেখালাম। আর আমাদের যেহেতু আয় হলো তাহলে আমরা এখানে আয় লিখবো মন্তব্য কলামে, মানে আমাদের আয় ব্যয় উত্তোলন এগুলো কিন্তু মন্তব্য অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা লেনদেন বলি, যেমন জানুয়ারি মাসের গুদাম ভাড়া ও কর্মচারীদের বেতন প্রদান করা হলো 15,000 টাকা। তাহলে জানুয়ারি মাসে যদি গুদাম ভাড়া আর কর্মচারীর বেতন, গুদাম ভাড়া দেওয়া হলো 10,000 টাকা, কর্মচারীর বেতন দেওয়া হলো 5,000 টাকা, তাহলে মোট 15,000 টাকা প্রদান করা হলো। তো এটা আমাদের কি করব, এটা কিন্তু একটা খরচ বা ব্যয়, তাহলে এর ফলে আমাদের কি হবে, নগদ টাকা 15,000 টাকা আমাদের কমে যাবে। তোমরা ইচ্ছা করলে এটাকে আলাদা আলাদা ভাবে দেখাতে পারবা, এই দুইটাই কিন্তু আমাদের ব্যয়। তাহলে আমরা আলাদাভাবে 5,000 আর 10,000 দেখাই, এখানে গুদাম ভাড়া কর্মচারীর বেতন এভাবে লিখলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এভাবে লিখে দিচ্ছি তোমাদের জন্য যে 5,000 একই তারিখে আমরা 5,000 টাকা হচ্ছে কর্মচারীর বেতন, তাহলে এই দুইটাই আমাদের কিন্তু ব্যয়। তো আর এখানে আমাদের সত্ত্বাধিকার পরিবর্তন হবে কত, 5,000 টাকার একটা ব্যয় হলো, সেটার জন্য কমে যাবে মূলধন, আর আমাদের 10,000 টাকা যে গুদাম ভাড়া দিলাম সেটার জন্য মূলধন কমে যাবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা, গ্রাহকের নিকট থেকে বিলের বকেয়া বাবদ নগদ প্রাপ্তি 7,000 টাকা। মানে একজন গ্রাহককে সেবা প্রদান করেছিলাম, সে বিল মানে সাথে সাথে টাকা পরিশোধ করতে পারে নাই, কিন্তু এখন সে বলছে যে গ্রাহকের নিকট থেকে বিলের বকেয়া বাবদ নগদ প্রাপ্তি 7,000 টাকা। মানে একজন গ্রাহক সেবা নিয়েছে ঠিকই, কিন্তু সে টাকা পরিশোধ করতে পারে নাই, এখন সে সেই টাকাটা 7,000 পরিশোধ করে দিল। তাহলে আমরা 20 তারিখে লিখতে পারি যে গ্রাহকের কাছ থেকে 7,000 টাকা আমরা নগদ টাকা পেয়েছি। তো গ্রাহক যেহেতু আমি দেনাদার তখন তাকে দেখিয়েছিলাম, এখন দেনাদার আমাদের কমে যাবে 7,000 টাকা, তাহলে এই 7,000 টাকা আমি কমিয়ে দেখাবো। তো এটা আমার ওই সাইডে কোনো প্রভাব ফেলবে না, শুধু সম্পদের দিকে প্রভাব ফেলবে, মানে আমাদের দেনাদার কমে যাবে আর নগদ টাকা ব্যবসায় আসবে। আচ্ছা, আরেকটা আমি বলতে পারি যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 20,000 টাকা উত্তোলন করে। তো মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তখন কি হয়, উত্তোলন করেছেন 20,000 টাকা, তাহলে নগদ টাকা 20,000 টাকা কমে যাবে, আর আমাদের এদিকে সত্ত্বাধিকারও 20,000 টাকা কমে যাবে। তাহলে এটা আমরা দেখাবো কি, উত্তোলন, মন্তব্য লিখতে হবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা, যেমন ধরো ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে অতিরিক্ত মূলধন হিসেবে 90,000 টাকা নগদ এবং 60,000 টাকা ব্যাংক ঋণ নেওয়া হলো। মানে একটা ব্যবসা সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধন আনা হলো 90,000 টাকা, আর ব্যাংক ঋণ নেওয়া হলো 60,000 টাকা, এবং 25,000 টাকা মূল্যের একটি আসবাবপত্র তৎক্ষণাৎ ক্রয় করা হলো। এই যে আমি এগুলো একটু বুঝে দিচ্ছি, আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই, একটু এটা যেহেতু একটু ঝামেলা, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে আমি তারিখটা দিয়ে দিচ্ছি 25 তারিখ। 25 তারিখে এর আগে গুলো তো তোমরা লিখে ফেলেছো, আমি এটা একটু মুছে দিই। 25 তারিখে বলেছে যে মানে 90,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন আনা হলো, আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক ঋণ আনা হলো হচ্ছে 60,000 টাকা। তাহলে আমাদের 90,000 আর 60,000 মিলে 1.5 লক্ষ টাকা কিন্তু আনা হয়েছে,
মানে অতিরিক্ত মূলধন। মানে ব্যাংক ঋণ নিলে আমাদের কি হয়, একটা দায় সৃষ্টি হয় আর নগদ টাকা আসে। তাহলে আমাদের নগদ টাকা পেলাম কিন্তু 1.5 লক্ষ টাকা, কিন্তু বলেছে যে তৎক্ষণাৎই আবার একটা আসবাবপত্র ক্রয় করা হলো। তো আসবাবপত্র যেহেতু ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র 25,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনলো, তাহলে আসবাবপত্র 25,000 টাকা আমরা যোগ করে দিলাম। আর আমাদের তাহলে 1.5 লক্ষ টাকা থেকে সাথে সাথে আমরা একটা আসবাবপত্র কিনে ফেললাম, তাহলে আমরা নগদ টাকা পেলাম 1,25,000, মানে আমরা 1,50,000 টাকার মধ্যে আসবাবপত্র তৎক্ষণাৎ কিনে ফেলেছি। তো এখানে আমাদের দায় সৃষ্টি হবে কি, ব্যাংক ঋণ। তো ব্যাংক ঋণ আমাদের 60,000 টাকা তো আমরা এনেছি, তাহলে 60,000 টাকার একটা দায় সৃষ্টি হলো। আর আমাদের মানে মূলধন কত থাকবে, তাহলে মূলধন আমাদের হবে কত, 90,000 টাকা। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের 1.5 লক্ষ টাকা হচ্ছে আমাদের নগদ টাকা হওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা আসবাবপত্র কিনে ফেলেছি, তাহলে আমাদের 25,000 টাকার আসবাবপত্র। আর আমাদের নগদ টাকা এখানে কমিয়ে দেখালাম। আর এখানে আমাদের ব্যাংক ঋণ সৃষ্টি হলো 60,000 টাকা, আর বাকি টাকা হচ্ছে আমাদের মূলধন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বলতে পারি যে অগ্রিম বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 24,000 টাকা। তো অগ্রিম বীমা প্রিমিয়াম যখন প্রদান করা হয়, তখন সেটা আমরা কিভাবে দেখাবো, লেনদেনের উপর আমাদের কি প্রভাব পড়লো। তো অগ্রিম বীমা প্রিমিয়াম মানে কি, আমি আগে ভাগে আমার বীমা প্রিমিয়ামটা একসাথে দিয়ে দিয়েছি পুরো 1 বছরের 24,000 টাকা, তাহলে এটা আমার একটা কি সম্পদ। তো আমরা এখানে আরেকটা কলাম খুলবো, সেটা হচ্ছে অগ্রিম বীমা প্রিমিয়াম। আমাদের তো প্রাপ্য হিসাব ছিল, এটা আমি মুছে দিয়ে অগ্রিম বীমা প্রিমিয়াম। তাহলে আমি এখানে 28 তারিখে দেখাবো কি, অগ্রিম বীমা প্রিমিয়াম 24,000 টাকা, আর আমার নগদ টাকা চলে যাচ্ছে 24,000 টাকা বীমা প্রিমিয়াম দিতে গিয়ে, তাহলে আমি এটা মাইনাস করে দিব। তাহলে এইভাবে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো আমরা দেখাবো। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত থাকো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরো একটা অঙ্ক এই টপিকের উপর করিয়ে দিব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।